নমস্কার। কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প। হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্র নারায়ণের বাগান বাড়ি। সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন এই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যা হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমেদুর আকাশের তলায় নীল সরোবরের পাশে গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। সন্তোষ খবর দিল তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললাম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোড়া বৈষ্ণব বুঝি? সন্তোষ বলল, আরে না না, একদম ঠিক তার উল্টোটা। তারা হলো গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? আচ্ছা, তুমি মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? রাজা মহিপালের সাগর দিঘি? হ্যাঁ, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়স শত শত বৎসর। তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকরা ভয়ে সেখানে মাছ ধরে না, এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কী যে সেই ভয়, কেউ তা জানে না। বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেখানেই হয় বেশি। তোমাদের দেশের পুকুরটাও এই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বলল, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্র নারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানে বাস করতেন। তবে 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকু আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামল। আমি মনে মনে ভাবতে লাগলাম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে এই পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুলল, বলল, আর সে সময় থেকেই ওই বাগানে কেউ বাস করেন না, বা তার পুকুরে কেউ মাছও ধরে না। তবে বাগান সংলগ্ন 2 মন্দিরে জমিদারের ঠাকুর আছেন, আজও তাদের পূজা হয়। আর সেই জন্যেই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কার অভাবে নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না, তাড়াতাড়ি গ্রামে ফিরে আসেন, অর্থাৎ পালিয়ে আসেন। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে অপদেবতার ভয়টাই আছে নাকি? তাও ঠিক জানি না, তবে এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে।
গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, আমি সেসবে কানও পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করাও উচিত নয়। যত সব বাজে কথা। আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দৈত্য দানব, রূপকথার নায়ক নায়িকা। আরে ভূত পেতনি বেঁচেছিল মানধাত্তার যুগে, একেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূত পেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকতো না। আমি জিজ্ঞাসা করলাম, রুদ্রনারায়ণের বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? আরে না না, এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেক মানুষও মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারুর সেই ইচ্ছে নেই। সকলেরই বিশ্বাস ও বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয়। আমি উৎসাহিত হয়ে বললাম, সন্তোষ, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো। হ্যাঁ, আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক এই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসবো। ঠিক আছে? নির্জন বাস কেন? প্রথমত, আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত, রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ এসব আমি ভালোবাসি। আর তৃতীয়ত, শহরের জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। বিজন স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ হচ্ছে, বুঝলে? বহুত আচ্ছা, তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতন নির্জনতা প্রিয় ছিলেন। সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে 5 মাইলের মধ্যে লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে এক সময় চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনও পরিষ্কার আছে। তার কারণ শুনলাম মন্দিরবাসী 2 পাষাণ দেবতার দয়া। পুকুরের জল তাদের নিত্য পুজোর কাজে লাগে, তাই নিয়মিতভাবে তার পাঁক পরিষ্কার করা হয়। বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় প্রমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কাজ করেছে, এটাও আন্দাজ করতে পারলাম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনও তার প্রতিটা ইট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনও তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললাম, সন্তোষ, এ বাড়িতে ভুতুড়ে কোনো লক্ষণই নেই। দোতলার এই কোণের ঘরটি দক্ষিণ খোলা, এই ঘরেই আমরা আশ্রয় নেব। হ্যাঁ। সন্তোষ মাথা নেড়ে বলল, আরে না না, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল। আর তাছাড়া ও ঘর তালাবন্ধ, কারুর প্রবেশ অধিকার নেই। বেশ, তাহলে ওর পাশের ঘর, ওখানে পেলেও দুঃখিত হব না।
বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গৃহস্বামী গাভীর হাম্বাধ্বনি বা কৃষক কি রাখালের একটা কণ্ঠ পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। নির্জনতাকে কোনো দিন এমন স্পষ্টভাবে অনুভব করবার সুযোগ পাইনি। স্তব্ধতাকে মানুষ চক্ষে দেখলাম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারিদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতন পাখিদের সন্ধ্যা কাকলি। তরুকুঞ্জের পত্র মর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐক্যতান। সুন্দর, ভীষণ সুন্দর। গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার ব্যবস্থা করতে। মন্দিরের ভিতর থেকে 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলাম পূজারি। তারা হন হন করে চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারি বলল, আপনি কে? জমিদার বাবুর অতিথি। পূজারি 2 চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি এই বাড়িতে? হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে। পূজারি আর কিছু বলল না। তারা 3 জনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতাম, কিন্তু সে সময় আর পেলাম না। কারণ সুদূর একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাঁচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষ করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা প্রথম ভাগ পর্যন্ত পৌঁছায় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, ভাত। তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি মানে আয়না, একটা দেরাজলা আলনা এবং কারুকাজ করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেয়ালে খানকয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের ওপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে। এখানে এমন ঘাঘি মাছের অভাব। ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই। মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে। এমন সময়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে ওঠে, আরে রাত 12:30 বেজে 2 মিনিট।
তাই নাকি? তাহলে নিদ্রা দেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের চাঁদমুখ দেখে আসি, চলো। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অভাবিত শব্দ। মেঝের ওপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের তালাবন্ধ ঘর, যার মধ্যে কারোর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললাম, তুমি যে বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানল কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথাও দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দগুলো খুব উচ্চ ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ। কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধাভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বলল, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে, চলো দেখে আসি। এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমি আমার মোটা লাঠি গাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এ দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে ওপরে গিয়েছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলাম না যার ভিতর বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বেড়াল পর্যন্ত থাকলেও নজর এড়াতে পারবে না। তবে বাড়ির ওপর থেকে এই মাত্র যে সশব্দে নেমে এসেছে, এর মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল? সবিস্ময়ে এদিকে ওদিকে চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে। জরাজীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপরে দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমে বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেল। দুজনে ছুটে ভাঙা ঘাটের ওপরে গিয়ে দাঁড়ালাম। প্রথমটা আর কিছুই দেখতে পেলাম না। তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাওয়ার আগে অসহায়ভাবে দুই হাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলাম জলের ভিতর। ক্রমে আমার বুকের ওপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। কিং কর্তব্য বিমূঢ়ের মতো
দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখি হাত দুখানা একবার আমার কাছে এসে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা আর কিছু না পেয়ে শূন্যতাকেই ধরার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান। সে ভীষণ টান আমি সামলাতে পারলাম না। আরও খানিকটা এগিয়ে গেলাম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি, এমন সময়ে পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরল। তারপরে আমাকে যত জোরে পারে সিঁড়ির ওপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের ওপর টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললাম, সন্তোষ, সন্তোষ, ভয় নেই, আমার কিছু হয়নি। কিন্তু কিন্তু ওই লোকটিকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়। মূর্তিটা যখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল, সন্তোষ এগিয়ে এসে তার ওপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলাম এবং তারপরেই স্তম্ভিত চোখে দেখলাম ঘাটের ওপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু স্কন্ধের ওপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে কবন্ধ। কৃপি কলোনিতে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রুদ্র নারায়ণের বাগান বাড়ি। আজকের গল্প পাঠ, সূত্রধার, সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। গল্পে সন্তোষের ভূমিকায় ছিল বিবেক ও পুরোহিতের ভূমিকায় ছিল তরুণ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।